অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ভারাক্রান্ত বাংলাদেশ রেলওয়ে। জনপ্রিয়তা থাকলেও দিনে দিনে সংকুচিত হয়েছে রেলপথ, কমেছে সেবার মান। আগামীকাল থেকে আবারও উড়বে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খী। এপ্রিল থেকে বহরে যুক্ত হচ্ছে আরও দুটি বোয়িং। 1 মে থেকে গুয়াংজু ফ্লাইট চালু। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংকের শেরপুর শাখার 5 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এখনও হাজির হয়নি ঢাকার 4 কর্মকর্তা। এবং 4 মাস ধরে বরগুনার 3টি নদীতে মাছ শিকার নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেরা। বাড়ছে ঋণের বোঝা। সরকারি সহায়তায় অনিয়মের অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। অবহেলা, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে ভারাক্রান্ত শত বছরের ঐতিহ্যবাহী রেলওয়ে। স্বাধীনতার পর থেকে ঋণদাতা সংস্থাগুলোর চাপে সংকুচিত হয়েছে রেলপথ, কমেছে সেবার মান। অথচ দিন দিনই যাত্রী ও মালামাল পরিবহনে নিরাপদ বাহন হিসেবে বেড়েছে রেলের জনপ্রিয়তা। তাই এ খাতে সংস্কার ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাজিদ রাজুর রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রেলপথের পরিমাণ ছিল ২৫০০ কিলোমিটার। অথচ ৭৫ পরবর্তী সময়ে বৈদেশিক ঋণ নির্ভরতা ও পরামর্শে ক্রমেই সংকুচিত হয়েছে রেলপথ। অন্যদিকে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে যাত্রী সেবার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে রেলওয়ে। দিনে দিনে বেড়েছে লোকসানের বোঝা। লসের মেইন কারণ হচ্ছে অদক্ষতা, মেইনটেনেন্সের অভাব, পিলফারেজ, চুরিটা হচ্ছে ব্যাপকভাবে। সেটা তেল চুরিও হয়, সেটা যন্ত্রাংশ চুরিও হয়, এবং সর্বোপরি যেটা হচ্ছে পরিকল্পনার অদক্ষতা। আমি মনে করি যে এখানে ব্যাপক সংস্কার হওয়া প্রয়োজন। এখানে ভালো দক্ষ কর্মী অফিসারদেরকে দিতে হবে যারা সংস্কারপন্থী। মিসম্যানেজমেন্ট হলো এটার সবচেয়ে বড় কারণ। এটাকে ডিজিটালাইজড করলে আপনার এই সমস্যাটা থাকবে না। বিশ্বজুড়ে যেখানে বিনিয়োগ বেড়েছে, যাত্রী ও মালামাল পরিবহনে প্রাধান্য পেয়েছে রেলপথ, সেখানে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এমন পরিণতি দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতগুলো রেলওয়ে পাস আছে রাস্তার সাথে সংযোগ, সবগুলোকেই ওভারপাস, আন্ডারপাস করে দেওয়া, যাতে ডাবল লেন হওয়ার সাথে সাথে প্রতি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পরপরই যেন প্যাসেঞ্জার ট্রেন বা গুডস ট্রেন যেটাই আসুক ধাই ধাই করে চলে যেতে পারে। তার জন্য কোথাও স্লো ডাউনও করতে হয় না, হুইসেল বাজানোর কোনো প্রয়োজন নেই। ট্রেন শুড বি ট্রেন, এবং ট্রেনের গুণগত মানও বাড়াতে হবে। অর্থাৎ কিছুটা হাই স্পিড করতে হবে, অ্যাটলিস্ট 70, 80, 90, 100 গড়ে যেতে পারে এই ধরনের স্পিডের ট্রেন আমাদের নিয়ে আসতে হবে। নতুন যে লাইনগুলো করবেন, আপনার ইলেকট্রিক্যাল ট্রেনের বন্দোবস্ত করেন। ট্রেনের যে স্টেশনগুলো হবে, ওই স্টেশনগুলোকে ওই লোকাল কানেক্টিভিটি রুটসের আরো সুন্দর করে ওইখানে সুন্দর বাসের ব্যবস্থা করলে বেটার সার্ভিস মানুষকে দেওয়া যাবে। স্টেশনকে মানুষের জন্য খুব ফ্রেন্ডলি করতে হবে। যাত্রীর পাশাপাশি মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলকে বিবেচনা করারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বোয়িং এবং বাংলাদেশ সিভিল এভিয়েশনের ছাড়পত্র পেলে আগামীকাল থেকে আবার নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমানটি। গতকাল বিকেলে বিমানবন্দর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তথ্য জানান বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। 1 মে থেকে বহুল প্রতীক্ষিত চীনের গুয়াংজু রুটে ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি। 24 ফেব্রুয়ারি বিকেলে 148 জন যাত্রী ও ক্রু নিয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের দুবাইগামী BG-147 ফ্লাইটটি। ওড়ার কিছুক্ষণ পরেই চট্টগ্রামগামী যাত্রী পলাশ আহমেদ খেলনা পিস্তল ও বোমা সদৃশ বস্তু দেখিয়ে বিমানটি ছিনতাই চেষ্টা করে। এ সময় ঝুঁকি না নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। 8 মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাই কাণ্ডের অবসান হলেও গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজটি। আলামত জব্দের পর উড়োজাহাজটি মেরামতের জন্য 27 ফেব্রুয়ারি ঢাকায় নিয়ে আসা হয়। ময়ূরপঙ্খী এখন ওড়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ছিনতাই ব্যর্থ চেষ্টা যে বিমানটি নিয়েছিল, সেটি আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় এনেছি এবং এটার প্রয়োজনীয় যে আমাদের মেরামতের কাজ ছিল সেটি সম্পন্ন হয়েছে
এবং এটাকে পুনরায় অপারেশনে ফিরিয়ে আনবার জন্য আমাদের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি আগামী 7ই মার্চ এটি আমাদের পুনরায় বহরে যুক্ত হবে এবং নর্মাল ফ্লাইট অপারেশন কার্যক্রম চালু করবে। ব্রিফিংয়ে বিমানের এই কর্মকর্তা জানান, এপ্রিলে 6 বছর লিজে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং 737 উড়োজাহাজ। যাত্রী চাহিদা ও রুট সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসাবে মে মাস থেকে গুয়াংজুতে ফ্লাইট চালু করা হবে। এই বছরে আমরা আমাদের বহরে যুক্ত করব 4টি উড়োজাহাজ। জাহাজের সংখ্যা যেমন বৃদ্ধি করছি, পাশাপাশি আমাদের নেটওয়ার্কটাকে আর সম্প্রসারণ করার উদ্যোগ আমরা নিয়েছি, যার প্রথম অংশ হিসেবে যারা আমরা আগামী 1 মে ঢাকা থেকে গুয়াংজু আমাদের উদ্বোধনী ফ্লাইটটি হবে। প্রোভাইডেড দ্যাট গণচীনের সরকারের কাছ থেকে আমাদের বিমানের ফ্লাইট পরিচালনার জন্য যে প্রয়োজনীয় অনুমতিগুলো দরকার, সেগুলো আমরা যদি এই সময় আমরা পেয়ে যাই, আমরা আশা করছি এমন 1 মের বেশ আগে আমরা পেয়ে যাব। চলতি বছরের সেপ্টেম্বরে বিমানের বহরে আরও 2টি ড্রিম লাইনার যুক্ত হলে লন্ডন রুটে সপ্তাহে 7 দিন ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংকের শেরপুর শাখার 5 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তা সিরাজুল হক। দুদক সূত্র জানায়, 9 জন কর্মকর্তাকে তলব করা হলেও ঢাকার বাকি 4 জন এখনও এসে পৌঁছায়নি। 2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর 3-4 বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে একে একে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের সদস্যরাও। 1.5 লাখ গ্রাহক নিয়ে ফার্মার্স ব্যাংকের আমানত সহ মোট দায় প্রায় 5,200 কোটি টাকা। মালিকানা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিবর্তনের পর সম্প্রতি ব্যাংকটি পদ্মা নামে যাত্রা শুরু করেছে। মোহাম্মদপুরে তুরাগ নদীর চ্যানেল বন্ধ করা আলোচিত আমিন মোমিন হাউজিং স্থায়ীভাবে অপসারণ করে নদীর নাব্য ফিরিয়ে আনতে খনন শুরু করেছে বিআইডব্লিউটিএ। দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন সকালে তুরাগ পাড়ে খননের কাজ শুরু হয়। মোট 4টি এক্সকাভেটর ও একটি ভেকু দিয়ে খনন শুরু করে বিআইডব্লিউটিএ। সংস্থাটির বন্দর পরিচালক জানান, লম্বায় প্রায় 3000 ফুট ও চওড়ায় 250 ফুট নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে হাউজিংটি। পুরো জায়গাটি 25 ফুট খনন করে তুরাগের চ্যানেলটি ফিরিয়ে দেওয়া হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযানে আমিন মোমিন হাউজিংটি উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ। ব্যক্তি মালিকানা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি এখন থেকে নদীর জায়গা দখল করা হাউজিং উচ্ছেদেও বিআইডব্লিউটিএ জোর দেবে বলে জানান সংস্থাটির পরিচালক। রাজধানীর তুরাগ তীরে আমিন মোমিন হাউজিংয়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করবার যে অভিযান শুরু হয়েছিল 20শে জানুয়ারি, তারই ধারাবাহিক যে উচ্ছেদ তার অংশ হিসেবে আজ এসেছে তারা মোহাম্মদপুরের তুরাগ নদীর একটি চ্যানেল বন্ধ করে দেয়া যে একটি হাউজিং করা হয়েছিল সেই আমিন মোমিন হাউজিংয়ে। তো এখানে উচ্ছেদ প্রথম পর্যায়েই সম্পন্ন করা হয়েছিল। আজ মূলত এখানে উচ্ছেদ পরবর্তী যে খনন কার্যক্রম সেটি মূলত এখানে করা হচ্ছে এবং এখানে আপনি দেখছেন যে 4টি এক্সকাভেটর দিয়ে সকাল থেকে এই খনন কার্যক্রম শুরু হয়েছে এবং এখন কিন্তু সেই কাজগুলো চলছে এবং এটি কিন্তু অনেক বড় একটি জায়গা। আমি যদি একটু আপনাকে বলে দেই, প্রায় বলা হয়েছে 36 বিঘা যে জায়গার সমান নদী তারা দখল করে এই হাউজিংয়ের বড় একটি অংশ করা হয়েছে এবং এটি কিন্তু ছিল তুরাগের একটি প্রধান চ্যানেল। তো আপনি দেখছেন সেই জায়গাটি যে বালু, রাবিশ, ইটের যে উচ্ছিষ্টাংশ, বিভিন্ন বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ, এসব দিয়ে কিন্তু এই পুরো এলাকাটি দখল করে এখানে শত শত প্লট করে ইতিমধ্যে বিক্রিও করে ফেলেছে আমিন মোমেন হাউজিং নামে যে একটি কোম্পানি তারা। তো সেটি কিন্তু এখন এই উচ্ছেদ কার্যক্রমের পরে খনন চলছে এবং আমরা জানতে চেয়েছিলাম বিআইডব্লিউটি এর যিনি পরিচালক এখানে ছিলেন তার কাছে যে এটি আসলে কতদিন পর্যন্ত চলতে পারে, কত সময় লাগতে পারে এই পুরো জায়গাটি খনন করতে। তো তিনি বলেছেন যে যেহেতু ইতিমধ্যে এখানে 4টি এক্সকাভেটর কাজ শুরু করেছে, এখানে আরও 4 থেকে 6টি এক্সকাভেটর আনা হচ্ছে যারা এখন পথে আছে, যেগুলো মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া করে আনা হচ্ছে
তো সেই মোট 8টি এক্সকাভেটর এখানে কাজ করবে এবং তিনি বলেছেন যতদিন পর্যন্ত এই কাজ সম্পন্ন না হবে, অর্থাৎ এইখানে নদী ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই কাজটি তারা করবেন। এবং এখানে তিনি এও বলেছেন যে এই পুরো জায়গাটি মোট 25 ফুট যে গভীরতা তা এখানে খনন করা হবে। তিনি বলেছেন যে 15 মিটার আছে নদীর উপরে এবং 10 মিটার নদীর মধ্যে তারা খনন করে এখানে যে এটি মূলত বিএলডব্লিউর যে যতগুলো নদী রয়েছে তার একটি দ্বিতীয় গ্রেডের নদী বলা হয় এই তুরাগকে। তো এখানে কিন্তু সেই নদী তারা পুনরায় নাব্য ফিরিয়ে আনবেন, এখান থেকে আবারও জাহাজ লঞ্চ এগুলো চলাচল করবে, এমনটিই কিন্তু উদ্দেশ্য মূলত বিএলডব্লিউটির। তো সেই উদ্দেশ্য নিয়ে কাজ চলছে। তারা এখানে খনন কাজ শেষে আজ আরও কয়েকটা হাউজিংয়ে যাবেন, দেখা যাক পরবর্তীতে কি হতে। মোটামুটি আমার কাছে সবুজ এই ছিল এখান থেকে সবশেষ খবর। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস ও বহুমুখী পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে স্বাধীন জাতি হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, আমরা একটি দেশ পেয়েছি, আমরা জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, আর সেই লক্ষ্য নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করছি। পাট আমাদের একটি কৃষি পণ্য, কিন্তু কৃষি পণ্যের সাথে সাথে পাট আমাদের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পাটই আমাদের রপ্তানিযোগ্য একটি পণ্য। পাট ও পাটজাত পণ্য থেকেই এক সময় পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয়েছিল, সেই রাষ্ট্রের যত বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ আসতো এই পাট থেকে। তবে বিশ্বে পরিবর্তনশীল, এর মাঝে প্রাকৃতিক তন্তু থেকে কিছু কৃত্রিম তন্তু এসে যাওয়াতে একসময় পাটের চাহিদাটা সংকুচিত হয়ে পড়ে। তবে এখন আমাদের জন্য একটা ভালো সম্ভাবনা এসেছে, সেটা হলো মানুষ এখন পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন, আর এই পরিবেশ সম্পর্কে সচেতনতাই আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যে পরিবেশ বান্ধব পণ্য হচ্ছে পাট, যে পাট হচ্ছে কৃষি পণ্য, সাথে সাথে এটা আবার শিল্প পণ্য বটে। যে সেদিক থেকে এবং পরিবেশ বান্ধব বলে এটা আজকে একটা বিরাট সম্ভাবনা আমাদের সামনে আছে। আমরা এই পাট খাতের বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতা সংগ্রামের সময় থেকে এই পাট, যেহেতু আমাদের বাংলাদেশে সব থেকে ভালো মানের পাট উৎপাদন হতো এবং ভালো পাট উৎপাদন হতো, কাজী পাটের ন্যায্য মূল্যের দাবিটা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ভাষা আন্দোলনের সংগ্রাম শুরু করেন 1948 সাল থেকে, এরপর থেকে কিন্তু এই পাটের ন্যায্য মূল্যের জন্য কিন্তু তিনি তার প্রতিটি সংগ্রাম করতেন। এবং 52 সালে বন্দিখানা থেকে মুক্তি পাওয়ার পর তিনি ভাষা আন্দোলনের উপর একটি কনভেনশন করেছিলেন। সেই কনভেনশনটা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বার কাউন্সিলের অ্যাসোসিয়েশনের হলে। সেখানে যে দাবিগুলি তিনি উপস্থাপন করেছিলেন, সেই দাবির ভিতরে পাটের ন্যায্য মূল্যের দাবিটাও ছিল এবং একটি স্মারকলিপি তিনি করাচিতে তদানীন্তন পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন সাহেব, তার সঙ্গে দেখা একটি স্মারকলিপি উপস্থাপন করেন এবং করাচিতে প্রেস কনফারেন্স করেন, এটা 52 সালে। সেখানেও কিন্তু পাটের ন্যায্য মূল্যের কথাটা উল্লেখ করা ছিল। 54 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন, সেই নির্বাচনে ইশতেহারেও পাটের দাবিটা। কাজী পাট আমাদের এমন একটা পণ্য, যুগ যুগ ধরে এই পাটের জন্য কিন্তু সংগ্রাম হয়েছে, আর এই পাট পণ্যটা তখন বিশ্বব্যাপী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পণ্য হিসেবেই এর চাহিদা ছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধে বা 70-এর নির্বাচনেও এই পাট এবং পাট পণ্যের কথা উল্লেখ করা হয়েছে। 75-এর পর, এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক, 75-এর পরে যারা ক্ষমতা এসেছিল, অর্থাৎ আমাদের সংবিধান, যে সংবিধান স্বাধীনতার পর জাতির পিতা আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা দখলকারী, তাদের ভিতরে একটা বৈমাত্র্য সুলভ আচরণ পাটের প্রতি ছিল। কেন ছিল, হয়তো এই প্রশ্নটা সকলের মনে আসতে পারে।
আমি যেটা চিন্তা করি সেটা হলো এরা জাতির পিতাকে হত্যা করেছিল, তার অপরাধটা কি ছিল? তিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে শুধু রাষ্ট্রভাষার মর্যাদাই অর্জন করেননি, আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে আমরা তারই নেতৃত্বে বিজয় অর্জন করেছিলাম। আর সেই বিজয়ের পথ ধরেই তিনি চেয়েছিলেন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। 75 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো, সাথে গোটা পরিবার। আমরা 2 বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার ছোট 10 বছরের ভাইটিকেও তারা ছাড়েনি। পরিবারের প্রায় 18 জন সদস্য একই সাথে আমাদের তিনটে বাড়িতে আক্রমণ করে। আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি, প্রতিটি পরিবারের সদস্যকেই হত্যা করা হয়েছিল। এই হত্যার পর থেকে যারা ক্ষমতা এসেছিল অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, তারা যেন পাট শিল্পটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। অথচ এটাই ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের একটি পথ। কাজে এই যে বৈমাতৃসুলভ আচরণটা শুরু হলো, আর তার সাথে সাথে বিশ্বব্যাপী চলে আসলো কৃত্রিম তন্তু, যেটা পাটের বাজারকে একবার মুমূর্ষ অবস্থায় ফেলে দিল। যা আমরা সবসময় এই পাটের, যেহেতু আমাদের কৃষিপণ্য বিশাল একটা শ্রেণী, আমাদের কৃষক এই পাট উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত, কাজে পাটের ন্যায্য মূল্যের দাবি নিয়ে কিন্তু আমরাও সবসময় সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, দাবি তুলেছি। এরপর যখন আমরা সরকারে আসলাম, তখন থেকে আমাদের প্রচেষ্টা যে আমাদের এই পাট পণ্যটাকে কিভাবে আমরা রক্ষা করে, উৎপাদন বৃদ্ধি করে, এর বহুমুখী ব্যবহারের মধ্য দিয়ে একটা অর্থকরী ফসল হিসেবে এবং পণ্য হিসেবে আমরা এর আরও বিকাশ সাধন করতে পারি। এরই ধারাবাহিকতায় গবেষণার উপর আমরা গুরুত্ব দিলাম। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের একজন গবেষক ডক্টর মকসুদুল আলম, সেই মকসুদ, সে আমাকে এসে বলল যে সে পাটের উপরে গবেষণা করবে, তাকে সেই ধরনের সুযোগ করতে হবে, এবং সে কিছু গবেষণার মাধ্যমে সে আবিষ্কার করেছে, সেটাকে সে বাংলাদেশে করতে চায়। আমরা তার জন্য সমস্ত সুযোগ করে দিলাম। এবং এটা করতে হয়েছে, আপনারা জানেন যে সব জিনিস খুব গোপনীয়তার সাথে করতে হয়, যে এর কতটুকু তথ্য যেন বাইরে না যায়, কারণ পাট আমাদের পণ্য। এর যে অধিকারটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনে যে অধিকারটা থাকে, বা এটা যে আমাদের পণ্য হিসেবে আমাদের যে প্রপার্টি রাইট, সেটাও সংরক্ষণ করা আমাদের প্রয়োজন। এবং সে কিন্তু এই পাট গবেষণা করে পাটের জন্ম রহস্যটা আবিষ্কার করলো। এবং এটার সাথে সাথে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের এটা যে বাংলাদেশের পণ্য, সেই পণ্য হিসেবে কিন্তু আমরা আমাদের অধিকার অর্জন করতেও আমরা সক্ষম হয়েছে। এখন আমাদের জন্য একটা ভালো সুযোগ যে এই গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন বীজ, উন্নত জাতের বীজ উৎপাদন করা, পাটের বহুমুখী ব্যবহার করা। কারণ পাটের কোনো কিছুই ফেলা যায় না। পাটের পাতাটা, এটা কিন্তু একটা ভালো সবজি, আমরা পাট শাক খাই, কিন্তু পাট শাকের উপকারিতাটা কি? পাট শাকে আয়রন বেশি। পাট শাক মানে ডায়রিয়া, ডিসেন্ট্রি, জ্বর থেকে শুরু করে নানা ধরনের রোগের কিন্তু প্রতিষেধক। আবার এই যে পাটের পাতা যে মাটিতে পড়ে, ওই জায়গার কিন্তু মানে আসলে ওখানকার উর্বরতাও বৃদ্ধি করে। কারণ পাটের পরে যখন ধান লাগায়, তখন সেই ক্ষেতে ধান উৎপাদনও বৃদ্ধি পায়। পাটের পাতাও যেমন আমাদের কাজে লাগে, আর এখন অবশ্য পাটের চাও আবিষ্কার হয়েছে। পাটখড়ি, এই পাটখড়িটারও মূল্য আছে। পাটখড়ি থেকে ফার্নিচার হচ্ছে, পাটখড়ি থেকে চারকোল হচ্ছে, পাটখড়ি থেকে অনেক কিছু হয়, জ্বালানি, একসময় ঘরের বেড়া দেওয়া থেকে শুরু করে বহুমুখী ব্যবহার পাটখড়িতে হতো। আবার আমরা ছোটবেলা পাটখড়ির মাথায় কচা গাছের আঠা দিয়ে ফড়িং ধরে বেড়াতাম। এটা হয়তো শহরের ছেলেমেয়েরা এই আনন্দটা পায়নি, কিন্তু আমরা ছোটবেলা করেছি। তো এইভাবে আবার পাটখড়ি দিয়ে খেলতামও। পাটখড়ি ছোট ছোট টুকরা করে ওই যে একসাথে ছেড়ে দিয়ে, আপনার যে একটা কাঠি দিয়ে সরিয়ে কে কয়টা নিতে পারে,
এগুলি কিন্তু উন্নত মানের পাওয়া যায়, বিদেশেও পাওয়া যায়, কিন্তু আমরা সেটা দিয়েও খেলতাম। কাজে পাটখড়িরও কিন্তু অনেক রকম ব্যবহার, এখন পাটখড়ি থেকে অনেক কিছু তৈরি হচ্ছে। পাট যে তন্তুটা ইতিমধ্যে আমরা এখন চেষ্টা করে যাচ্ছি এইটাকে আরও মানে ভালো কোয়ালিটি করা, যেমন ভিসকসটা তৈরি, ভিসকস একটা গাছের ছাল থেকে হয়, পাট থেকে কিন্তু সব থেকে ভালো ভিসকস হয়। পাটের যে গোড়াটা সেটাও ফেলা যায় না, অর্থাৎ পাটের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, সবই কিন্তু কাজে লাগানো যায়, কিন্তু এর জন্য প্রচুর গবেষণা প্রয়োজন এবং অবশ্যই বিশেষ প্রণোদনাও প্রয়োজন, এবং আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট আছে, সেখানে পাটের উপর গবেষণা চলছে, আমাদের বৈজ্ঞানিকরা পাট তৈরি করছেন। এমনকি পাটের থেকে আপনারা জানেন যে অগ্নি নিরোধ, যেমন দরজা, অগ্নি নিরোধ ফাইবার তৈরি হয়, যেটা গাড়ির ভিতরে যে লাইনার হিসেবে ব্যবহার হয়, সেটাও কাজী পাটের বহুমুখী ব্যবহার কিন্তু রয়েছে। এই সোনালী আঁশ আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর তাছাড়া আমরা তো আসলে আমি গোপালগঞ্জের মানুষ, তো এটা তো গ্রেটার ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, এই ফরিদপুরে হচ্ছে সব থেকে বেশি ভালো জাতের পাট হয়, এবং সেখানে একটা পাট আছে, সেই পাটটাও আমরা বের করেছিলাম। পাটটা বেশি লম্বা হয় না, একটু ছোট ছোট হয়, কাজে ছোট হয় থেকে ওটা ওই শাক পাতা খেয়েই মানে ফেলে দেওয়া হতো, কিন্তু এর তন্তুটা হচ্ছে আসল সোনালী আঁশ। আমি আমাদের গবেষকদেরও বলেছি যে এটার উপরে গবেষণা করা দরকার, যে সত্যিকার যে গোল্ডেন ফাইবার এই গাছটাই কিন্তু সেই গোল্ডেন ফাইবারটা আসে। এবং আর্ট হচ্ছে প্রকৃতি বান্ধব এবং সবথেকে বেশি কার্বন সিঙ্ক করে পাট ক্ষেত, কাজে সেদিক থেকে পরিবেশ রক্ষায় বিরাট অবদান রাখে। আমরা আমাদের সবসময় এটাই আমরা চেষ্টা করে যাচ্ছি যে পাটকে আমরা আরও কীভাবে কাজে লাগাতে পারি। ইতিমধ্যে আমরা একটা আইন করেছি, আপনারা জানেন যে পাট মানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 আমরা পাশ করেছি। আর তাছাড়া পাট পণ্যের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা 2013 প্রণয়ন করা হয়েছে, এবং ইতিমধ্যে প্রায় 19টি পণ্য এই মোড়ক ব্যবহার করা হয়। আর তাছাড়া পাটের থেকে যে এখন নতুন একটা পলিথিন ব্যবহার করা হয়েছে, যেটা আসলে মাটির সাথে মিশে যাবে, এটা কখনোই পলিথিনের মতো মানে সমস্যার সৃষ্টি করবে না। এটা যদি আরও ব্যাপকভাবে আমরা উৎপাদন করতে পারি, আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এবং নিজেদের দেশেও আমরা ব্যবহার করতে পারি, কারণ এটা একটা পরিবেশ বান্ধব পণ্য হিসেবে যথেষ্ট কাজে লাগবে। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের বেসরকারি উদ্যোক্তাদের। একসময় যাদের পাটের মিল ছিল অনেকেই খুব হতাশ ছিলেন, এখন আস্তে আস্তে তারা আবার উৎসাহিত হচ্ছেন। ইতিমধ্যে অনেকের আমরা পুরস্কার দিলাম, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমি চাই আরও উদ্যোক্তা এগিয়ে আসুক। কারণ এটা ঠিক যে সরকারিভাবে কোনো কিছু করতে গেলে তার অনেক সমস্যা হয়। যদিও আমাদের সাবেক মন্ত্রী এবং এখন আমাদের জাতীয় সংসদের পাট ও বস্ত্র স্থায়ী কমিটির চেয়ারম্যান করছি, তাকে আমি মির্জা আজম, সে লোকসানের কথাই বলে গেল, তা আমি শুধু বললাম যে এত হতাশ হওয়ার কি আছে, আর আমি লোকসান করব কেন? এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। কৃষি পণ্য হিসেবে পাটজাত পণ্য একটা প্রণোদনা পেতে পারে। আবার এটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, যেহেতু এটা রপ্তানিমুখী পণ্য, সেই রপ্তানিমুখী অন্যান্য পণ্য যে প্রণোদনা পায়, পাটও সেই এবং পাটজাত পণ্য সেই প্রণোদনা পাবে। পাশাপাশি আমার দেশে প্রয়োজনে কি চাহিদাটা কত, সেটাও আমাদেরকে বের করতে হবে, এবং নতুন নতুন পণ্য আবিষ্কার করে এটাকে আমরা অবশ্যই লাভজনক করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আমি হতাশ পার্টির সাথে না, আমি সবসময় আশাবাদী। আমরা মনে করি যে আমাদের দেশে প্রতিটি জিনিসই মানে কাজে লাগবে পাটের, কারণ এটা একটা এখন হার্বাল মেডিসিন,
বা প্রসাধন সামগ্রী। এই পাটের পাতা থেকে কিন্তু এই হার্বাল মেডিসিন এবং প্রসাধনী সামগ্রীও কিন্তু তৈরি হয়। কাজে এরকম অনেক কিছু আমরা করতে পারি, কাজে আমরা সেইভাবেই কাজ করে যাব। আর সোনালী ব্যাগের উৎপাদন আমাদেরকে আরও বেশি সুযোগ সৃষ্টি করে দেবে। আমাদের রপ্তানি নীতি 2018 থেকে 21 ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কাজে পাট পণ্যকে আমরা আরও বেশি করে যাতে রপ্তানি করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এবং আমাদের এই সোনালী আঁশ পাট, যার থেকে সোনালী ব্যাগ থেকে শুরু করে অন্যান্য পণ্য হচ্ছে, এটাকে আমাদের আরও ব্র্যান্ডিং করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা পণ্য হিসেবে, তাহলে বিরাট মার্কেট আমরা পেয়ে যাব এবং পাটের থেকে আমাদের এমনকি বৈদেশিক মুদ্রা আরও ব্যাপকভাবে অর্জন করা যাবে। আর আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি এখনও পরিত্যক্ত অবস্থায় বা আমরা কিছু চালু করেছি, আরও আমি চাচ্ছি আমরা যদি আরও উন্নয়ন সহযোগী খুঁজতে পারি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে, আমরা কিন্তু তাদের সঙ্গে যৌথভাবে এই ইন্ডাস্ট্রিগুলি যদি চালাই এবং সেখান থেকে বিশ্বের বাজারে কোথায় কোন ধরনের পাট পণ্যটা আমরা রপ্তানি করতে পারি সেই বাজারটাও আমাদের খুঁজে বের করতে হবে। একসময় প্রতিষ্ঠান ছিল জুট ট্রেডিং কর্পোরেশন, জুট মার্কেটিং কর্পোরেশন, এরকম বহু প্রতিষ্ঠান ছিল পাটের উপর, সবগুলি কিন্তু 75 পরে বন্ধ করে দেওয়া হয়, যার জন্য আমরা সুযোগটা হারিয়ে ফেলেছি। যাক, এখন নতুনভাবে হয়তো এই প্রতিষ্ঠান করা সম্ভব না, কিন্তু যেহেতু বেসরকারি খাত এবং উদ্যোক্তারা এগিয়ে আসছেন, তাদেরকে আমি আরও আহ্বান করব এবং দেশি বিদেশি উদ্যোক্তা এসে এই প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ বান্ধব এই পণ্যটা যত বিনিয়োগ হবে তত বেশি আমরা আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবো, আর সাথে সাথে আমাদের দেশও এগিয়ে যাবে। আর সেই সাথে পাট গাছ লাগানো থেকে শুরু করে পাটের যে আঁশ বের করা, সেগুলো আমরা একটু আধুনিক পদ্ধতিতে ইতিমধ্যে করা হচ্ছে। রিবনিং করে আঁশ বের করা, সেটাকে জাগ দেওয়ার জন্য হাউস করে তার মধ্যে জাগ দেওয়া, এরকম বহু নতুন নতুন পদ্ধতি ইতিমধ্যেই আবিষ্কার হয়েছে। সেগুলি আরও বেশি আমাদের কৃষকরা যাতে ব্যবহার করে, সেভাবে করে আমরা এই পাটকে, এই সোনালী আঁশ, তার সোনালী দিন আবার আমরা ফিরিয়ে আনতে পারবো বলে আমি মনে করি। এবং তার জন্য আমাদের এই পাট শিল্পটাকে টিকিয়ে রাখতে হবে এই কারণেই, যে সঙ্গে আমাদের কৃষকদের ভাগ্য জড়িত, আমাদের মানুষের ভাগ্য জড়িত। আর তাছাড়া আমাদের স্বাধীনতার সংগ্রামে এটাও একটা বড় বিষয় ছিল যে পাট এবং পাটজাত পণ্যকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কাজে আমরা এই পাটের থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, দেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বাড়াতে পারি, আর সেই সাথে সাথে পাটের বহুমুখী ব্যবহার আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার সুযোগ আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে সরকারি হয়তো কিছু থাকবে, কিন্তু আমি আরও বেসরকারি খাতটাকে বেশি গুরুত্ব দিতে চাই, যে বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে, আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, তো এখানে আমরা প্রণোদনা দেব যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরও গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। সেদিক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস ও বহুমুখী পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশের অর্থনীতিতে স্বাধীনতার আগে থেকেই অর্থকরী খাত হিসেবে পরিচিত পাট শিল্প। পুরোনো এই খাতকে সমৃদ্ধ করতে হলে বহুমুখী পাট পণ্য তৈরি ও গবেষণায় জোর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। গবেষকরা বলছেন, অভ্যন্তরীণ বাজারে ব্যবহার বাড়ানো ও নতুন পাট পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। জাতীয় পাট দিবসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 80 দশকের শুরু থেকে শিল্পের নানা পরিবর্তনে পাটের ব্যবহার কমতে থাকলেও এক দশক আগে থেকে পাট দিয়ে বৈচিত্র্যময় পণ্য তৈরির ফলে দিন দিন চাহিদা বাড়ছে বিশ্ব দরবারে। পরিবেশ বান্ধব দেশ গড়ে তোলার লক্ষ্যে পাটের কাঁচামালের পরিবর্তে বিশ্ববাজারে বহুমুখী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশও পিছিয়ে নেই। সরকারি বেসরকারি পর্যায়ে প্রায় 350 ধরনের পাট পণ্য তৈরি করে অনেকটাই এগিয়েছে খাতের বহুমুখীকরণ। তবে গবেষণা ও বাজার সৃষ্টি, অভ্যন্তরীণ ব্যবহার বাড়ানো এবং ব্র্যান্ডিং করে বিশ্বে প্রচারণা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। পাট খাতকে প্রসার করবার জন্য, তুলে ধরবার জন্য, সেটা বিজেএমসির আন্ডারও হতে পারে, ডিরেক্ট মিনিস্ট্রি করতে পারে। অবশ্যই ইন্টারন্যাশনাল জুট অ্যাম্বাসেডার আমাদেরকে নিয়োগ দিতে হবে প্রাইভেট সেক্টর থেকে, এবং বেসরকারি যে খাতগুলো আছে, বেসরকারি বিশেষজ্ঞ যারা আছেন, উন্নয়ন সংগঠক বা সংস্থা যারা আছেন, অবশ্যই তাদেরকে সমন্বয় করে নিতে হবে।
হবে। অনেক দেশে আমরা বাজার হারিয়ে ফেলেছি, সেই বাজারগুলি কিভাবে ফেরত পাওয়া যায় সেটার জন্য নতুন নতুন বাজার কিভাবে সৃষ্টি করা যায় সেই ব্যাপারে সরকার একটা সিরিয়াস উদ্যোগ নেওয়া দরকার মনে করছি আমি। গবেষকরা বলছেন সরকারি পাটকল লাভজনক করতে প্রয়োজন সরকারি বেসরকারি অংশীদারিত্ব। পাটকল কর্পোরেশনের সম্পদ সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেন তারা। বিজিএমসি তার এই যে কার্যক্রম, এতগুলো মিল চালিয়ে সেখানে বাড়তি যে ব্যয় দিতে হচ্ছে, ফিক্সড কস্ট দিতে হচ্ছে, অপারেশনাল কস্ট দিতে হচ্ছে, কিন্তু সেখানে উৎপাদন সেভাবে নেই। বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া, ছোট আকারের মিলকে গুরুত্ব দেওয়া। ঐতিহ্যবাহী শিল্পকে এগিয়ে নিতে পাট পণ্য উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য থেকে যেমন কমাতে হবে, তেমনি আধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন পণ্য তৈরিতে গুরুত্ব দিতে হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ, এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে। সকালে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পাটের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে পাট চাষি ও পাট ব্যবসায়ীরা অংশ নেন। বেতন বেশি হওয়ায় সরকারি জুট মিলগুলো লাভজনক অবস্থানে যেতে পারছে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল রাজধানীর মতিঝিলে বিজেএমসি ভবনে এক সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ব্যবহার বাড়াতে শিগগিরই পণ্যে পাটের বস্তা শতভাগ ব্যবহার বাস্তবায়নে জোর দেবে সরকার। বিজেএমসির চেয়ারম্যান বলেন, পাটকল কর্পোরেশনের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করা হবে। পাটের সম্ভাবনা ও বিপণন ব্যবস্থা বিষয়ক এ সেমিনারে গবেষণাপত্র তুলে ধরে সিপিডির গবেষক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, বিজেএমসিতে বেসরকারি খাতের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে, একই সঙ্গে মূল্য কাঠামো নির্ধারণ করতে হবে। পোশাক শিল্পে অসন্তোষের পর কতজন শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন তার হিসেব নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের রয়েছে ভিন্ন মত। মালিক পক্ষ বলছে, শ্রম আইন মেনে চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের এর সংখ্যা 4,000-এর বেশি নয়, তবে শ্রমিক পক্ষের দাবি 11,000-এর বেশি। সংখ্যা যাই হোক, অহেতুক যেন কেউ চাকরি না হারায় এমন দাবি শ্রমিকদের। সবাইকে হয়রানি না করে অসন্তোষে ভাঙচুর বা অপরাধে জড়িতদের শাস্তির আওতায় আনলে সহযোগিতা করবেন শ্রমিক নেতারাও। 11,000 বা কোনো লেবার সাইড থেকেও বলা হচ্ছে 11,000-এর উপরে লোককে টার্মিনেট করা হয়েছে। আমি বলেছি যে আমার এটা 4,000-এর নিচে। পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমএ এর এমন বক্তব্যের একদিন পর মঙ্গলবার সকালে শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের ব্যানারে চাকরিচ্যুতি ও মামলা হুমকির প্রতিবাদে মানববন্ধনে জড়ো হন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। তারা দাবি করেন, গেল বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারিতে চলা শ্রমিক অসন্তোষের জেরে চাকরি হারিয়েছেন 1,700 কারখানার প্রায় 12,000 শ্রমিক। সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন থানায় 34টি মামলার আসামি প্রায় 3,500 শ্রমিক। মানববন্ধনে আসা শ্রমিকদের দাবি, কারখানায় ভাঙচুর বা আইন বিরোধী কোনো কাজে জড়িত না হয়েও হঠাৎ করেই চাকরি হারিয়েছেন তারা। মেটানো হয়নি শ্রমিক আইন অনুযায়ী পাওনাও। এখন আমরা চাকরিচ্যুত করছে, কোনো বেতন দেওয়া হয় না। এখন ফ্যাক্টরিতে আমরা যে কোনো স্টাফের সাথে খারাপ ব্যবহার করবো এটাও করে নাই কেউ। তাদের যে আমরা কোনো ভাঙচুর এটা কোনো কিছু করে নাই। তারা আমাকে ফ্যাক্টরিতে ছুটি হয়েছে 4:30টায়, আমরা বাসাতে আছি। পরের দিন ফ্যাক্টরিতে গেছি, কেটে পুলিশ দ্বারা আমাদেরকে অ্যারেস্ট করাইতেছে যে তোমাদের নামে মামলা হয়েছে। আমাদের বেতন বেশি দেখে আমাদের এইভাবে হেস্তনেস্ত করতেছে, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দিছে। মামলা প্রত্যাহার, গ্রেফতার শ্রমিকদের মুক্তি, চাকরিচ্যুত শ্রমিকদের হয়রানি না করে কাজে পুনর্বহালের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। বিজিএমই যেভাবেই বলুক, কোনোভাবেই কোনো এই ছাঁটাই বা চাকরিচ্যুতই আইনমত হয় নাই। হামিমের মামলা হয়েছে, সেখানে শত শত শ্রমিক অজ্ঞাত আসামি। উনি নিজে বলছে যে আমার এখানে 30টা ছেলে মাত্র ডিস্টার্ব করছে। তাহলে 30 জনের নামে যদি মামলা হতো তাহলে আমরা ধরে নিতাম মামলাটা ঠিক। অজ্ঞাত আসামি হাজার হাজার কেন, এটা আমাদের প্রশ্ন। মানববন্ধনের পর দাবি নিয়ে 5 সদস্যের প্রতিনিধি শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন। দাবি মানা না হলে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়ায় শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মাইলিশ ডিম ছাড়ার পর থেকেই বরগুনার 3টি নদীতে নভেম্বর থেকে জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু 4 মাস পার হলেও কোনো সরকারি সহায়তা পাননি জেলেরা। দীর্ঘদিন কর্মহীন অবস্থায় অভাব, অনটন আর ঋণের বোঝা মাথায় নিয়ে দিন পার করছেন তারা। এদিকে সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। প্রজনন মৌসুমে এই নদী ও সমুদ্র মোহনায়
ডিম ছেড়েছে মা ইলিশ, যা এখন জাটকা আকারে উপকূলের উদ্ভিদকণা খেয়ে বেড়ে উঠে ইলিশে পরিণত হচ্ছে। তাই এখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জাটকা ধরার উপর। সমুদ্রমোহনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী, এখানেই সমুদ্র থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকেই মূলত এখানে জাটকা ধরা নিষিদ্ধ থাকে। ফলে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়েন জেলেরা। অনেকেই ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছেন জাল মেরামতের কাজ। তবে এই জেলেদের একদিন রোজগার বন্ধ থাকলে ভাগ্যে খাবার জোটে না পুরো পরিবারের। অবরোধ চলাকালে প্রতি মাসে নিবন্ধিত জেলেদের 40 কেজি করে চাল দেওয়ার কথা, কিন্তু এবছর এখনো পায়নি জেলেরা। তাই অনেকেই পেটের তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করে নেমে পড়েছেন জাটকা শিকারে। জাটকার কোনো চাউলের কোনো নামগন্ধ পায়নি, কিন্তু এখন তো এনজিওতে টাকা উঠে মানুষের চলাফেরা করা লাগে। প্রকৃত জালিয়াকে যদি খাওয়ায় 6 মাস, তাহলে এরা নিরাপত্তা থাকতে পারে। বলছে যে জাটকা ধরো না, আমরা জাটকা ধরা বন্ধ দিছি, আমাকেও সুযোগ সুবিধা করে না সরকার। তবে চাল দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম করা হয় বলে দাবি জেলেদের। জেলেদের বাইরে চাল পাওয়া, বরাদ্দের অর্ধেক বিতরণ ও অর্ধেক আত্মসাতের অভিযোগও রয়েছে। অনেকের লোক আছে, দলীয় লোক আছে বা আছে, হেরা যাইয়া যায় হ্যাঁ চাল দিয়ে দেয়। হ্যাঁ তো পায় যারা দোকানদার হেরা, যারা কৃষক হেরা পায়, কিন্তু জালিয়ার তো চাল পাইনি। আমাদের মৎস্য কার্ড আছে, কিন্তু জালিয়া কার্ড আছে, তা আমরা পাই না। অন্য কেউ যাতে চাল না পায় সেজন্য প্রকৃত জেলে বাছাইয়ের কাজ চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। যারা সত্যিকারে ইলিশ ধরার কাজে নিয়োজিত এবং এই জাটকা ধরা থেকে বিরত থাকছে তাদেরকে আমরা সিলেক্ট করব, এবং এভাবেই আমরা চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং সে মোতাবেক কাজ চলমান আছে, আমরা দ্রুত শেষ করব। প্রজনন মৌসুমে 1 মাসের অবরোধ শেষে 9 দিনের মাথায় 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাসের জন্য জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বীজ তোলার শঙ্কা কাটিয়ে এখন সবুজে ভরে উঠেছে হিলির বিস্তীর্ণ মাঠ। উপজেলার বেশিরভাগ জমিতে বোরো ধান লাগানোর কাজ শেষ হয়েছে। চলছে জমিতে ধানের আগাছা দমন ও সার প্রয়োগ সহ পরিচর্যার কাজ। গেল বছর বিদ্যুৎ বিভ্রাটে জমিতে পানি সেচ দিতে কিছুটা দেরি হলেও এবছর সবকিছুই স্বাভাবিক। সঠিক সময়ে জমিতে পর্যাপ্ত পানি দিতে পারায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে বলে আশা করছেন কৃষক। তবে বাজারে ধানের দাম কমায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। উৎপাদন খরচ অনুযায়ী মুনাফা পাবেন কিনা সে বিষয়ে শঙ্কা রয়েছে। সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন তারা। পানির জন্য ক্ষেত ভালো হয় না, এইবার পানির সমস্যা নেই, পানি প্রচুর আছে, ধানও ভালো আছে, সুন্দর। ধানের যে বর্তমানে মূল্য, এই মূল্যতে তো আমাদের তো কোনো প্রয়োজন না। সরকার যদি আমাদের দিকে একটু দৃষ্টি দিলে হয়, দেখলে হয়, তাহলে আমরা উপকৃত হতাম। ধানের দাম যদি না থাকে তা আমরা কি করবো? কৃষি মানুষ তো মরে সাফ হয়। আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭,২৮০ হেক্টর জমিতে বোরো আমাদের রোপণ করা হয়ে গেছে, এবং মোটামুটি এই জমিগুলোতে দেখা যাবে যে কৃষক তার কাঙ্ক্ষিত ফলন অবশ্যই পাবেন, আমরা আশাবাদী। পাবনার নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী মাইডাস এসএমই মেলা। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরিউজ। উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, পরিচালক জাহিদা ইস্পাহানি, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন সহ স্থানীয় বিশিষ্টজনরা। মেলায় পাবনার 25টি স্টলের সঙ্গে যশোর ও ঢাকা থেকে কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই মেলা নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে বলে আশা করছেন আয়োজকরা। টেকসই কংক্রিট সমাধান বিষয়ে লাফার্জ হোলসিম বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সাস্টেনেবল কংক্রিট সলিউশন শিরোনামে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের সরকারি বেসরকারি পর্যায়ে কর্মরত ঊর্ধ্বতন প্রকৌশলীরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জ হোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা। শিশু কিশোরদের ইসলামী আদর্শে উজ্জীবিত করতে চট্টগ্রামে শুরু হয়েছে ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস বাছাই পর্ব। গতকাল নগরীর হিলভিউ এলাকায় শিশু একাডেমিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়। অডিশন পর্বে অংশ নেন 10 থেকে 16 বছর বয়সী 200-রও বেশি প্রতিযোগী। প্রাথমিকভাবে 23 জনকে নির্বাচিত করে সেরা 6 জনকে চূড়ান্ত পর্বের জন্য ঢাকায় পাঠানো হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক উপস্থিত ছিলেন। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লোকসান নয়, যে কোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে, জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী।
কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা। অবহেলা, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ভারাক্রান্ত বাংলাদেশ রেলওয়ে। জনপ্রিয়তা থাকলেও দিনে দিনে সংকুচিত হয়েছে রেলপথ, কমেছে সেবার মান। আগামীকাল থেকে আবারও উড়বে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খী। এপ্রিল থেকে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং। 1 মে থেকে গুয়াংজু ফ্লাইট চালু। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংকের শেরপুর শাখার 5 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এখনও হাজির হয়নি ঢাকার 4 কর্মকর্তা। এবং 4 মাস ধরে বরগুনার 3টি নদীতে মাছ শিকার নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেরা, বাড়ছে ঋণের বোঝা। সরকারি সহায়তায় অনিয়মের অভিযোগ। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।